থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না সুন্দরী। না না, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি যেতে দাও। ফিরে যাবে? এত সহজে আর ফিরে যেতে পারবে না সুন্দরী, কারণ ফুটান্ত গোলাপকে হাতে পেয়ে এই বিভীষণ কোনোদিন ছেড়ে দিতে পারে না। হ্যালো হ্যালো, জনন এমনি দেব না। হরি লম্পট, তোর ওই মনের বাসনা কোনোদিন পূর্ণ হবে না, হবে না, হবে না। লম্পট লম্পট বলে তো আজ তোমাকে আমার গোপন কক্ষে নিয়ে এসেছি, দেখো দেখে নিব আমার মনের আশা পূর্ণ করতে পারি কিনা। এসো কাজ সুন্দরী। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। বাঁচাও! এই শয়তানের হাত থেকে আমাকে শয়তান, ওকে ছেড়ে দে বলছি, নইলে আমার এ তরের হাতে তোকে প্রাণ দিতে হবে। তার পুরো তোকে জীবন দিতে হবে শয়তানের বাচ্চা। তাহলে আয় দেখি কে কাজ করবে। তুমি আমাকে বাঁচতে দিলে না রতন কুমার। যা শয়তান, এটাই হচ্ছে তোর শয়তানির উপযুক্ত শাস্তি। তুমি ঠিকই করেছো রতন, নারীর মুহে আমি যে পাপ করেছি এটাই হচ্ছে তার পাপের শাস্তি। চলি চম্পা। আরে যা 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 না রে, যা। তুমি আমাকে ক্ষমা করে দিও চম্পা, ক্ষমা করে দিও। বন্ধু, তুমি আমাকে এই সর্বনাশ হাত থেকে রক্ষা করেছি, তার বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি বন্ধু? তুমি আমাকে একটু ভালোবাসা দিও শেষ আমার পাঠ বন্ধু। আজ আমি তোমাকে খালি। এমন ভালোবাসা দেব তুমি কোনোদিন ভুলতে পারবে না। তাই নাকি? ওগো কি আছে জীবনে, ওগো তুমি না থাকো যদি জীবনে, কি আছে জীবনে, ওগো তুমি থাকো যদি জীবনে, কি আছে জীবনে।
রাজকুমারী, মহারাজ তোমার জন্য বেশ চিন্তিত। তাই চলো বন্ধু। না, না না কুমার, আমি তোমার সাথে কিছুতেই যাব না। এ কি বলছো রাজকুমারী, কেন যাবে না? এই কলঙ্কিত মুখ আমি কেমন করে আমার পিতাকে দেখাবো? চলে যাও রাজকুমার, তুমি এখান থেকে চলে যাও। তা হয় না রাজকুমারী, আমি আমি তোমাকে নিয়েই যাব। রাজকুমার, তারপর যা ব্যবস্থা করতে হয় সে আমিই করব। চলো চম্পা। ওগো কি আছে জীবন, যদি তুমি না থাকো, যদি কি আছে জীবন। পরাজিত স্বীকার করবে না নাই মহারাজ। রে বাবা, যদি তাই না হতো তাহলে যে রতন কুমার অবশ্যই ফিরে আসতো। হ্যালো হ্যালো, আমি ফিরে এসেছি মহারাজ, আর সাথে নিয়ে এসেছি আপনার একমাত্র কন্যা চম্পাবতীকে। সাবাস কুমার, আমি তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। পিতা, পিতা গো, ও পিতা। তুমি কেমন করে আমার মেয়েকে উদ্ধার করলে বলো রতন? আমি ওই শয়তান বিভীষণকে হত্যা করে রাজকুমারকে নিয়ে এসেছি মহারাজ। সাবাস রতন, চমৎকার রতন, তোমার সাহায্যে আমাদের পরম শত্রু নিপাত হলো। এবারে তুমি বলো রতন, তুমি কি চাও? আজ এই আনন্দের দিনে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কোনো কিছু পাওয়ার আশায় রতন কুমার কোনো কাজ করে না মহারাজ। রতন কুমার যখন রাজকুমারীকে ওই শত্রুর হাত থেকে উদ্ধার করেছে, তখন রতন কুমারের সাথে আমাদের রাজকন্যার বিয়ে দিলে কেমন হতো মহারাজ? বিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন দেওয়ানজি। আমার একমাত্র কন্যাকে আমি রতনের হাতেই তুলে দেব, যদি রতন রাজি হয়। বলো রতন কুমার, মহারাজ যা বলেছে তাতে তুমি রাজি? আমি রাজি দেওয়ানজি। এই কে আছিস, বিয়ের আয়োজন কর। বেশ, এর আয়োজন করতে বলুন। আমি অক্ষর অক্ষর পালন করতে আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা বল? আর মারবেন না সেনাপতি মশাই, আমি যে আপনার হ্যালো হ্যালো, পারছিস না? পাচ্ছি না। তাহলে স্বীকার কর। শুধু তাই নয় মহারাজ, সেখান থেকে গেলে আপনি রাজা বলে অস্বীকার করে। এই না না, তা হয় না সেনাপতি মশাই, আপনাকে একটা সেনাপতি জেনে এসেছি, তাকে কোনোদিন রাজা বলে মেনে নিতে পারি না। পানি খাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে রাজা বলে স্বীকার না করবে ততক্ষণ মুক্তি দেওয়া হবে না। বল! বল! তবে সেনাপতি মশাই, আপনি আজাদে রাখবেন, আজ আমরা সমস্ত প্রজারা বুঝতে পেরেছি
শয়তান প্রভুর সাথে বেঈমানি করে রাজ্য দখল করে নিতে পারে, এই শয়তানকে কোনোদিনও যে তোমার মুখ নাই তো তোমার কথা মহারাজ মরতে মরতে শেষ করে দেবো। না, আপনার কঠোর চাবুকের আঘাত আর সহ্য করতে পারছি না মহারাজ। আমাদের গায়ের চামড়া তুলে নিতে হলে তোমাদের গায়ের চামড়া তুলে নেবো। বল আর পারবেন না সেনাপতি সাহেব। চামড়া তুলে দিতে হলে তোমার গায়ের চামড়া আগে তুলে দিতে হবে। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের গায়ের চামড়া এখন অনেক শক্ত হয়ে গেছে, এত সহজে এই চামড়া তুলে নেওয়া যায় না। তাহলে তোরা কি আমাকে রাজা বলে স্বীকার করবি না? তোমাকে মরতে হবে। বাবা, তোমাকে রাজা বলে মেনে নিয়ে আমাদের দেবতার মতো মহারাজের সাথে কোনো দিন বেইমানি করতে পারবো না। কি করবে শিরের বাচ্চা? তার হাত দুটো মুঠে সামান্য প্রজার আজ আমরা অস্ত্রহীন, তাহলে এই চাবুকের জবাব কি হতে পারে তাকে এক ধরে বুঝে দিতাম। এই শুরু কার্তুকে দেওয়া হবে না শয়তানের বাচ্চা। বন্দি করো চাষার বাচ্চাকে। এই দুটোকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে রাখবে, তারপর যা করতে হয় আমি করে নেব। যাও বলি যাও প্রহরী, তোমার বস্তান ওদেরকে নিয়ে যাও। সপ্তাহ এখান থেকে যাবে না, তুই চলে যা এখান থেকে বলছি, নইলে নইলে তো তোকে জীবন দিতে হবে। যা যা বলছি, এখান থেকে চলে যা। তোমরা তোমরা চলে এসো আমার সাথে। কে তুমি বাবা? আমাদের ওই বিপদের থেকে রক্ষা করতে ছুটে এসেছো। আমি সেনাপতি বিক্রমাদিত্য। আমাকেও সেই শয়তানে বন্দী করেছিল। আমি কারাগারের দ্বাররক্ষীকে হত্যা করে পালিয়ে এসেছি এখানে। তাই তাই তোমাদের আঘাত আমি সহ্য করতে পারছি না। তোমরা তোমরা চলে এসো আমার সাথে। তাই চলো বাবা, তাই চলো। তোমার কাছে এবার কি অন্যায় আমি করেছি, যার যার জন্য আজ আমার এই অবস্থা? কিন্তু মহারাজকে তো কোথাও খুঁজে পাচ্ছি না।
ওই ওই তো একটি গাছের নিচে একটি মানুষ বসে আছে। কে কে সে লোক? কেন কে এলো এই জঙ্গলে, কি কারণে? যাই যাই, আমি গিয়ে হ্যালো। তাকে দেখি কে সে হ্যালো লোক। হ্যালো কে কে তুমি? আমায় আমায় মহারাজ বলে তুমি সম্বোধনা করছো? আমি আমি তো মহারাজ নই, আমি আমি যে এক পথের ভিখারি। পরিচয় গোপন করলেও আমি আপনাকে ঠিকই চিনতে পারছি মহারাজ। কিন্তু কিন্তু তুমি আমার সেনাপতি বিক্রম হয়? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি সেই বিক্রমাদিত্য মহারাজ, বিক্রমাদিত্য। তোমার তোমার এই অবস্থা কেন বিক্রম? আপনাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে চক্রান্ত করে ওই শয়তান পলাশের আমাকে বন্দী করেছিল। আমি কারাগারের দ্বার রক্ষীকে হত্যা করে আমি আপনার কাছে ছুটে এসেছি মহারাজ। আর আর সে পলাশের এসে রাজ্যের রাজা। আমি তার বশ্যতা স্বীকার করিনি বলে আমি পালিয়ে এসেছিলাম মহারাজ, আমি পালিয়ে এসেছিলাম। তারপর সেনাপতি পলয়কে বিশ্বাস করে বিক্রম, আমি ওই সেনাপতি পলয় সেনকে বিশ্বাস করে কি ভুল নাই করেছিলাম। এবার এবার আমরা কি করব মহারাজ? আপনি আপনি ব্যস্ত হবেন না মহারাজ। আমি পুনরায় সৈন্য সংগ্রহ করে ওই বিজয়নগরে আক্রমণ করব। তারপর শয়তান পলয় সেনকে উপযুক্ত শিক্ষা দিয়ে এই রাজ্য দখল করে নিব মহারাজ। চলুন চলুন মহারাজ, তাই চলো চলুন মহারাজ, ইয়াই বলো চলো চলুন। চলো আমরা আমরা দূরে কোথাও পালিয়ে যাই, কে যেখানে গেলে শয়তান পলয় সেন আমাদেরকে আর খুঁজে পাবে না। তাই চলো বিক্রম, তাই চলো। চলো চলো। কে কে তোমরা এ গহীন বনে কি করছো? আমরা যে হ্যালো, ভিখারিনী, অন্য কোনো পরিচয় আমাদের নেই। সারাদিন ভিক্ষা করে যা পাই তার দিয়ে কোনো রকমে আমরা জীবিকা পালন করি। না না, তোমরা ভিখারি নও। আমার মন বলছে তুমি তুমি আমার সেই বিক্রম দা। তুমি তুমি ভুল করছো শিকারী। বিক্রম বলতে আমরা কাউকে দেখি না, এমন তাকে আমরা চিনিও না। ভুল ভুল যে আমি করতে পারি না বিক্রম দা। আমার চক্ষুকে আমি যে অবিশ্বাস করতে পারি না। নিজের জীবনের বিনিময়ে যে একদিন আমাকে রক্ষা করেছিল, আজ তুমি কিনা তার সাথে ছলনা করছো। অযথা নিজের পরিচয় গোপন না করে রতন ভাই বলে বুকে টেনে নাও দাদা, বুকে টেনে নাও। রতন কুমার! সত্যি সত্যি দাদা, আজ কতদিন পর তোমাকে খুঁজে পেয়েছি দাদা। কিন্তু উনি কে দাদা? উনি উনি তোমার পিতা মহারাজ বিজয় সিংহ। উনি উনি আমার পিতা? পিতা হ্যাঁ হ্যাঁ, উনি তোমার পিতা। পিতা রতন, ওরে রতন,
তুই বেঁচে আছিস বাবা? বাবা আই আই বাবা, আমার বুকে আই। পিতা, আমি বেঁচে আছি পিতা। এই বিক্রমদাই আমাকে ওই জল্লাদের হাত থেকে বাঁচিয়েছে পিতা। কিন্তু কিন্তু আপনার এই অবস্থা কেন পিতা? মন্ত্রী, সেনাপতি, সৈন্য সমস্ত ওরা সব কোথায়? সবাই সবাই যে আজ বেমান হয়ে গেছে রথন। ওরা ওরা যে সব বেমান হয়ে গেছে পিতা। হ্যাঁ রাজকুমার, সে মায়াবিনী রাক্ষসিনীর পরামর্শে ওই শয়তান পলাশন আমাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। আর আর সে হচ্ছেন এই বিজয়নগরের রাজা। আজ আজ সেই বিজয়নগরের মালিক। না 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 বিক্রমদা, আমি ওই পলয়সেন আর পাপুসী নারীকে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি দিতে না পারি, আমি জল পর্যন্ত স্পর্শ করব না। রাজকুমার, হ্যাঁ বিক্রমদা, আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে বলছি যে যে পর্যন্ত ওই শয়তান পলয়সেনকে হত্যা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি যে অন্য জল গ্রহণ করব না। তা কি সম্ভব রতন? বিজয়নগর আক্রমণ করার জন্য আমরা কোথাও পাবো সৈন্য সামন্ত? কোথায় কোথায় পাবো আমরা অস্ত্র? সৈন্য সমর্থ, অস্ত্র, গোলা বারুদ সবই আছে আমার। অজয় রাত এই শর্তে তার একমাত্র কন্যা চম্পাবতীকে আমার হাতে তুলে দিয়েছে। যখন আমি ওই অজয় রাজের কাছে সাহায্য প্রার্থী হব, তখনই সেই সৈন্য সমস্ত আমাকে সাহায্য করবে দাদা। তাই যদি হয় রতন, আর বিলম্ব না করে চলো চলো আমরা অজয় রাজের সাহায্যে প্রার্থী হয়ে গিয়ে এরপর যদি আমরা মহারাজের রাজমুকুট আদায় করতে না পারি, তবে তবে এই বিজয়নগরের মাটিতে আমার জীবন উৎসর্গ করে দিব রতন, উৎসর্গ করে দিব। কখনো কখনো পরাজয়ের গানে মাথায় তুলে নিব না রতন, মাথায় তুলে নিব না। তাই চলো বিক্রমদা, চলুন পিতা, এখন আমরা ওই অজয়নগর রাজপ্রাসাদের দিকে অগ্রসর হই। চলো রতন, চলো। চলো। রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা, বলে কি তারা রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা, বলে কি তারা করে।
গেছে। কি হয়েছে মন্ত্রী মশাই? সেনাপতি বিক্রম খা ও রতন কুমার শত শত সৈন্য নিয়ে প্রাসাদ ঘিরে বেড়েছে মহারাজ। রতন কুমার? হ্যাঁ মহারাজ, রতন কুমার। কি বলছেন আপনি? রতন কুমার নাকি জল্লাদকে হত্যা করেছে? জল্লাদ তাকে হত্যা করে নাই মহারাজ, তাকে বাঁচিয়ে দিয়েছে। আমার মনে হয় সেনাপতি বিক্রম খাকে এই জল্লাদের হাত থেকে মুক্তি করে দিয়েছে। এবার আমিও দেখে নেব। তাই করতে হবে মহারাজ। প্রলয়ের হাত থেকে রতন কুমারকে কে রক্ষা করে? ওই যে মহারাজ, হ্যালো, শত শত প্রজাতি নিয়ে কে অবস্থান। উপায় উপায় একটি আছে। কি উপায় আছে মহারাজ? যুদ্ধ। যুদ্ধ? জান মন্ত্রীবর, তাই করতে হবে মহারাজ, তাই করতে হবে। একটা শত্রু যাতে পালিয়ে যেতে না পারে, তাই হবে মহারাজ, তাই হবে। জয় রতন কুমারের জয়। মন্ত্রী অবস্থায় তো জয় রতন কুমারের জয়। ও অসহ্য! না না না, আমি নিজেই যাব যুদ্ধে। যে করে হোক রতন কুমারকে আমি হত্যা করব। আমার পথের কাটা রতন কুমার আমি চলে যেতে দেব না তাকে। কোথায় পালাবে শয়তান? রতন কুমারকে হত্যা করে নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হ। বেশ, দেখা যায় কে কাকে হত্যা করে। তবে অন্য কোনোখানে পালিয়ে যাব। এই সুযোগ তোকে আর দেওয়া হবে না শয়তান। তোমাকে আমার প্রথম প্রয়োজন। আমিও প্রস্তুত। যা শয়তান, এবার বুঝে নে বেঈমানির শাস্তি কত ভয়ানক। তুমি ঠিকই করেছ রতন কুমার, আমার পাপের শাস্তি হয়েছে আমার প্রাপ্য। কারণ যে পাপ আমি করেছি শাস্তি আমাকে পেতে হবে। না না না, এবার খুঁজে বের করতে হবে ওই বাবুসি নারীকে। মায়াবী রাক্ষসিনী, মায়াবী রাক্ষসিনীর মায়ার জাল ছিন্ন করে আমি তোমাকে এমন শাস্তি দিব যে যা দেখে রাজ্যের কোন নারী তার স্বামীর বিরুদ্ধে যেন ষড়যন্ত্র লাভ করতে পারি। সেনাপতি বিক্রমাদিত্য, যাও
ওই বন্দী রমণীকে এই দরবারে নিয়ে আসো। আমি মৃত্যু নাই, আমি মৃত্যু নাই গো। তোমরাকে আর যেতে হবে না পিতা, আমি নিজে ওদেরকে নিয়ে এসেছি। আপনি আমাকে দয়া ভিক্ষা দিন মহারাজ। আমি যে লোভ বশতে জীবনে বড় ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা না মহারাজ, যে অন্যায় তুই করেছিস তার ক্ষমা একমাত্র মৃত্যুদণ্ড। না মহারাজ, না, হ্যাঁ মৃত্যু। এখন তোমাকে তুলে দেওয়া হবে ওই জল্লাদের হাতে। সে প্রকাশে তোমাকে রাজপথে হত্যা করে তোমার মাংস টুকরো টুকরো করে এই সমস্ত রাজ্যে বিলিয়ে দিবে। যা দেখে কোন অভিমাতা যেন এমন চক্রান্ত না করতে পারে। না মহারাজ, না স্বামী, না জেনে না বুঝে আমি যে পাপ করেছি, জীবনে আপনার চরণে চরণ চেপে চেপে চরণ চেপে। ওরে পিতা, মাতা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাকে আপনি ক্ষমা করে দেন পিতা। ওরে বাবা রতন, মা, আমি যে তোর সাথে অনেক অন্যায় করেছি, তুইও আমাকে ক্ষমা করে দে বাবা। আপনি ভুল করেছেন মাতা। পিতা যদি ক্ষমা করে দেয় তাহলে আমার যে কোনো কিছু বলার থাকে না। রতন, বলুন বলুন স্বামী, আমাকে ক্ষমা করেছেন, আমি কি ক্ষমা পাবো? পিতা, আমার অনুরোধ আপনি মাকে ক্ষমা করে দিন পিতা। শৈশবকালে মাকে হারিয়ে উনাকে যখন মা বলে কাছে পেয়েছি, তখন আমি আমার এই মাকে হারাতে চাই না পিতা। তুই কি বলো বিক্রম? রাজকুমার যখন বলেছে তখন তাকে ক্ষমা করা দেওয়াই ভালো মহারাজ। যাও রানী। বিক্রম রতন যখন বলেছে তখন তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি তুমি আজ থেকে মুক্ত। এই নাও মা, আমি নিজেও তোমার বাঁধন খুলে দিচ্ছি। ওরে রতন, আয় বাবা রতন, আমি তোকে একটু জড়িয়ে আদর করে দেই, মা, মা গো। স্বাদ উপভোগ করি রে বাবা রতন। মা, আমি যে একদিন তোমার উপর মিথ্যা কলঙ্কের ভার চাপিয়ে দিয়েছিলাম, আজ তুমি সেই কলঙ্ক নিজের হাতে মুছে দিয়ে প্রমাণ করলে যে একটি সন্তানের যা করণীয়, মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা, তা তুমি দিয়েছো দিয়েছো। মা গো। আসো বাবা রতন, মা, আমার বুকে এসো। মা। মহারাজ, বলুন মন্ত্রীবর। আমার অনুরোধ, আমাকে ক্ষমা করে দেন। বিশ্বাস করুন, বিধায় কোনো অন্যায় করি নাই। নিজের জীবন বাঁচাতে গিয়ে এ পড়াশোনার কথা শুনে আমি তার চলনায় পড়েছি। মন্ত্রী, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। তাই তো ভাবছি মন্ত্রীবর, আপনাকে ক্ষমা করা যায় কিনা। আমি জানি পিতা, মন্ত্রী দাদু ইচ্ছে করে ভুল করেনি। তাকে তাকে আপনি ক্ষমা করে দেন পিতা। মন্ত্রীবর, আপনি মুক্ত, কিন্তু ভবিষ্যতে এমন ভুল করবার চেষ্টা করলে আমি আপনাকে ক্ষমা করব না। তাই হবে মহারাজ, তাই হবে।
আজীবন আপনার গোলাম হয়ে থাকবো মহারাজ, আজীবন আপনার গোলাম হয়ে থাকবো। নাই জানি বিক্রম, আমি তোমার যে উদার পরিচয় পেয়েছি, তোমার জীবনের বিনিময়ে যে সাহায্য আমায় করেছ, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে আমার ওই উদয়পুর সিংহাসন তোমাকে দান করলাম। আজ থেকে ওই উদয়পুরের রাজা তুমি। এই আশা নিয়ে আমি গুপ্ত নাম ধারণ করে আপনার কাছে যে এসেছিলাম মহারাজ। গুপ্ত নাম? হ্যাঁ মহারাজ, আমার আসল নাম রাজা প্রতাপ আদিত্য। প্রতাপ আদিত্য? হ্যাঁ মহারাজ। তাহলে কি যাকে আমি রাজ্য হারা করে সেই উদয়পুরের রাজা বিক্রম আদিত্য তুমি? হ্যাঁ হ্যাঁ মহারাজ। তোমার মহত্বের কথা আমি যে কোনোদিন ভুলবো না বিক্রম। তোমার ভবিষ্যতে তোমার দানের প্রতিদান দিতে আমি ভুল করব না বিক্রম। তো আমি আবার আমার রাজ্য ফিরে পেতে চাই মহারাজ। আমাকে আমাকে বিদায় দেন মহারাজ। প্রতাপ? প্রতাপদা, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না দাদা। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তা যে হয় না কুমার। আজ আজ কতদিন আমি এই রাজ্য হারা। উদয়পুরের সমস্ত প্রজারা হয়তো দুহাত বাড়িয়ে আমাকে ডাকছে। ওরা হয়তো আমাকে হারিয়ে কত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে রতন। তাই যে আমি দেরি করতে পারছি না কুমার। আমাকে যে যেতেই হবে। আবার আমি উদয়পুরে গিয়ে সেই প্রজাদের মুখে আমি আনন্দের হাসি ফুটাবো। তুমি কোনো দুঃখ করো না কুমার। তবুও যে আমার মন তোমাকে ছেড়ে যেতে চাইছে না দাদা। যে প্রতাপদাকে আমি আমার আপন ভাইয়ের মতো জেনে এসেছি, যে প্রতাপদা একদিন আমাকে জল্লাদের হাত থেকে বাঁচিয়েছিল, তাকে ছেড়ে আমি কিভাবে বাঁচবো দাদা? আমি তোমাকে কোথাও যেতে দেব না দাদা। এছাড়া যে আর উপায় নেই ভাই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি রতন, চিরদিন আমি তোমার ভাই হয়ে থাকবো। কোনদিন আমার এই ছোট ভাই বলে বলবো না, তখন বলবো না। যখনই তুমি আমাকে স্মরণ করবে, তখনই আমি জ্বরের বেগে ছুটে আসিব রতন, ছুটে আসিব। প্রতাপ মহারাজ, রাজা প্রতাপ আদিত্য, রাজ্যের লোভে পড়ে আমি তোমাকে যে সর্বহারা করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রতাপ, আমাকে ক্ষমা করে দাও। না মহারাজ, এমন করে বলবেন না। আপনি আজ যে দান আমাকে দিয়েছেন, তা যে আমি কোনোদিনও ভুলবো না মহারাজ, কোনোদিনও ভুলবো না। এর প্রতিদান দিতে আমি কোনোদিন ভুলবো না। তবে মহারাজ আসি,
আসি আসি কুমার আসি, বিদায় বিদায় বিদায়। প্রসাদ দা, দুঃখ করোনা রথন, প্রতাপকে তো যেতেই হবে। তার অপেক্ষায় শত প্রজারা না না না, হয়তো তার পথে লোকটা কই আমি যাচ্ছি পাইতাছি না। চলো বাবা, চলো আমরা গিয়ে লোকটা। বিশ্রাম নিই। এই এই ইয়া করে বিমাতা আসলে একটা কথা না বললেই নয়, আজকের সাউন্ডটা খুব ভালো হয়েছে। সাউন্ডওয়ালা ভাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ, আমাদের মিউজিশিয়ান মাস্টার তাদেরকে ধন্যবাদ। আশীর্বাদ করবেন, আমি যেন একটু বড় হইতে পারি। আশীর্বাদ কিসে লাগন মোর জীবনী, আশীর্বাদ কিসে লাগন মোর জীবনী,
চলে গিয়ে